বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্ধিরগঞ্জ রেবতী ওয়ান পাইলট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি পূর্বে একটি ক্লাস মাত্র আলোচনা করেছিলাম, সেজন্য অনেকেই আমার পরিচয় জানো না। আর আমরা করোনা নামক মহামারীর কারণে ক্লাসে আসতে পারছি না, সেই জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তো সবার সাথে ভর্তিকৃত প্রথম বর্ষের ছেলে মেয়ে সবার সাথে আমার বা প্রত্যেক শিক্ষকেরই তেমনভাবে পরিচয় হয়ে ওঠেনি। আমি আজকে আবার তোমাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসানাত, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। মোহাম্মদ আবুল হাসানাত, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়। অধ্যায়ের নাম আর্থিক বিবরণী। অধ্যায়ের নাম আর্থিক বিবরণী। এটা 10ম অধ্যায় আছে। তোমাদের বইটা খণ্ডাকৃতির আছে। এই অধ্যায়টা দ্বিতীয় খণ্ডের 10ম অধ্যায়। প্রথম পত্র দ্বিতীয় খণ্ড 10ম অধ্যায়। এখানে তোমরা এই চ্যাপ্টারটা পেয়ে যাবে। আমরা আগে আলোচনা করেছি, আগেই বলেছি যে আজকের আলোচ্য বিষয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মান 101। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মান 01 অনুযায়ী করা হয়। তোমরা নিশ্চয়ই জানো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে বোঝায় সারা বিশ্বের ব্যবসা শিক্ষার ছেলেমেয়েরা একই ফরম্যাটে, একই নিয়মে, একই পদ্ধতিতে অঙ্ক করবে। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম। তো ইন্টারন্যাশনাল সিস্টেমে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যে তালিকা বা চার্ট উপস্থাপন করেছে, যে ছক উপস্থাপন করেছে, সেই ছক অনুযায়ী আমরা অঙ্ক করছি। এই জন্য এটার নাম হবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মান 1। এটার অর্থ হচ্ছে, তুমি যেভাবে অঙ্ক করছো বা পৃথিবীর পূর্ব প্রান্ত জাপান সেভাবেই করছে। তুমি যেভাবে অঙ্ক করছো পৃথিবীর পশ্চিম প্রান্ত আমেরিকা, কানাডা শিক্ষার্থীরা সেভাবে অঙ্ক করছে। আশা করি তোমরা আমার কথাগুলি শুনতে পাচ্ছ। আর এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করছো। তোমাদের বন্ধুরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেনি তাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বলবে। তাদেরকে আমাদের লিঙ্কটা জানিয়ে দিবে অথবা শেয়ার করে জানিয়ে দিবে। এক। দ্বিতীয়ত হলো, যারা আমাদের সাথে যুক্ত হয়েছ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণী ব্যবসা শিক্ষার ছেলে মেয়েদের জন্য একটা বিশাল ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা অবিচ্ছেদ্য অংশ ব্যবসা শিক্ষার ছেলে মেয়েদের জন্য। তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করেছ, তারা 10ম অধ্যায়ে, ঠিক 10ম অধ্যায়ে আর্থিক বিবরণী পড়াশোনা করেছ।
সেখানে তোমরা দেখেছ আর্থিক বিবরণী দুইটা অঙ্ক আসে, ক 1 নম্বর 2 নম্বর দিয়ে দুইটা আর্থিক বিবরণী থাকে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নে 70 নম্বরের মধ্যে 20 নম্বর আর্থিক বিবরণী। একই অবস্থা কলেজ শাখায় আর্থিক বিবরণীর জন্য 40 নাম্বার বরাদ্দ, আর শুধু সৃজনশীল। আর যদি আমি তোমার অবজেক্টিভ সহকারে ধরি, তাহলে প্রথম পত্রে কমপক্ষে 25, দ্বিতীয় পত্রে 25, তাহলে 200 নম্বরে অন্তত 50 নম্বর আর্থিক বিবরণীর জন্য বরাদ্দ কমপক্ষে। এবার বিষয়টা পরিষ্কার করছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী আবশ্যকীয়, এটা তোমাদের 10ম অধ্যায়ে পড়ানো হবে। আর্থিক বিবরণী এখানে দুইটা অঙ্ক থাকে কম্পালসারি, অঙ্ক দুইটা অবশ্যই দিতে হবে। যদি তুমি না পারো তাহলে তোমার আনসার বাকি থেকে যাবে। আর্থিক বিবরণী হলো সকল অঙ্কের মা, মাদার অফ অল কমার্শিয়াল ম্যাথমেটিক্স। আর যদি তুমি আর্থিক বিবরণী না বুঝো, অনেক কিছু থেকে বঞ্চিত হবে। আর যদি আর্থিক বিবরণী বুঝো, তুমি নিজের মনে এই ধারণা পোষণ করতে পারো যে তুমি অনেক কিছু শিখেছো এবং ভবিষ্যতের অনেক কিছু পারবে। এবার আসো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে আর্থিক বিবরণী আমরা পড়াবো, সেখানে কোম্পানির আর্থিক বিবরণী। কিন্তু কোম্পানির আর্থিক বিবরণী করার আগে এক মালিকানার যে আর্থিক বিবরণী নবম ও দশম শ্রেণীতে অথবা একাদশ শ্রেণীতে তোমরা করবে, সেটাই সেখানে কাজে লাগবে এবং ওখানে গিয়ে আলাদা কোনো চার্ট করার দরকার হবে না। সুতরাং বুঝতে পারছো 200 নম্বরের মধ্যে সৃজনশীল যদি 140 ধরি, তাহলে 40 নম্বরে আর্থিক বিবরণী, তাও বাধ্যতামূলক। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর 5টি অংশ, আর্থিক বিবরণীর 5টি অংশ, অর্থাৎ আর্থিক বিবরণীর 5টি অংশ। আর্থিক বিবরণীর অংশ, আর্থিক বিবরণীর অংশ। আমার এখন এই সময়ে আলোচ্য বিষয় আর্থিক বিবরণীর অংশ। আর্থিক বিবরণীর অংশ 5টি। 1 নাম্বার বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। 2 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। 4 অবস্থার বিবরণী। 4 নাম্বার নগদ প্রবাহ বিবরণী। 5 নাম্বার হিসাব বিজ্ঞানের নীতিমালা ও টিকা।  স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলি
এই বিষয়গুলি তোমরা নবম ও দশম অধ্যায়ে পড়ে আসছো। নবম ও দশম অধ্যায়ে যে বইটা তোমাদের আছে, এই বইটা একটা গ্রহণযোগ্য বই। এই বইটা বোর্ড কর্তৃক স্বীকৃত এবং বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে অ্যাসোসিয়েশন রয়েছে, আইসিএমএ রয়েছে, আইসিএমএ কর্তৃক স্বীকৃত। সুতরাং যে চার্টগুলি রয়েছে সেই চার্টগুলি তোমরা অবশ্যই ফলো করবে এবং অবশ্যই এটা অনুসরণ করে পড়াশোনা করবে, যা কি ব্যাপারে আমি পরে কথা বলছি। আমাদের আর্থিক বিবরণীর অংশ পাঁচটার মধ্যে আমরা ফার্স্ট ইয়ারে এই তিনটা অংশ করব। এই তিনটা অংশ বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রথম পত্রে এই তিনটা অংশ করতে হবে। দ্বিতীয় পত্রে এসে আরেকটা অংশ, ছোট্ট অংশ বাড়বে, এটা এখানে নেই, এটা আমরা দ্বিতীয় পত্রে পড়াবো। ছোট্ট একটা অংশ শুধু বাড়বে, অর্থাৎ প্রথম পত্রের আর্থিক বিবরণীর অংশ মূলত এই তিনটা: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এইগুলি তোমরা 9-10-এ পড়ে আসছো। 9-10-এর পড়া থেকে কলেজের ফার্স্ট ইয়ারের পড়াটা একটু বেশি, কিন্তু বেসড হবে 9-10-এর পড়া। তোমার মূল ভিত্তিটাই হবে 9-10-এ যা আমরা পড়েছি সেটা। 9-10-এর ভিত্তিটা যদি তুমি বুঝো, প্রথম পত্রের আর্থিক বিবরণী বুঝতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না, তুমি অবশ্যই সেগুলি পারবে। এবার আসো বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণী আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ অংশ। বিশদ আয় বিবরণী আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ অংশ। বিশদ আয় বিবরণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্র্যাকটিক্যালি অঙ্কের জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, আর একটা হলো বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। আবার বলছি, বিশদ আয় বিবরণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, আর একটা হলো বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। যে আয় বিবরণীতে ব্যয়গুলি একসাথে, সকল ব্যয় একসাথে এবং সকল আয় একসাথে দেখানো হয়, কোনো ভাগ না করে, সেই সিস্টেম বা সেই পদ্ধতিকে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী বলা হয়। সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। তোমাদের নবম ও দশম শ্রেণীতে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর একটা ছক দেওয়া আছে। তোমাদের নবম ও দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান পাঠ্য বইটা ছিল, ওই পাঠ্য বইটাতে শুধুমাত্র একটা উদাহরণ এবং একটা অনুশীলনীর অঙ্ক দেওয়া আছে। উদাহরণ 1 আর অনুশীলনী 1 বা এক্সারসাইজ 1, এই দুইটা অঙ্ক সেবা দানকারী প্রতিষ্ঠানের অঙ্ক। তাহলে তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে অপেক্ষাকৃত আর্থিক বিবরণীকে ভয় পেয়েছ বা অপেক্ষাকৃত দুর্বল বা ভালো করে দেখো নাই, তাদের এখন আরেকটা সুযোগ আছে, সেগুলি সংশোধন করে, সেগুলি ঝালাই করে আবার নতুন করে আর্থিক বিবরণী বোঝা এবং ইন্টারমিডিয়েট লেভেলে এসে ভালো করা। এবার আসো, আমি তোমাদেরকে পরে তথ্য দিয়ে দিচ্ছি যে তোমরা তালিকাগুলি কোথা থেকে পড়লে ভালো হবে। তো যাই হোক, এবার আসো, বিশদ আয় বিবরণী কাকে বলে? বিশদ আয় বিবরণী হলো ওই ধরনের আয় বিবরণী যেখানে বিক্রয় দেখানো হয়, বিক্রিত পণ্যের ব্যয় দেখানো হয়,
মোট লাভ দেখানো হয়, পরিচালন মুনাফা দেখানো হয়, নিট লাভ দেখানো হয়। অর্থাৎ আর্থিক বিবরণীকে কয়েকটা ধাপে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা বেশিরভাগ শতকরা ৯৯% অঙ্কই বিশদ আয় বিবরণীর কলামে করেছ। এবার তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের দরজায় করান আছে। কিছুদিনের মধ্যে আমরা প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন দিয়ে দেব। সেখানে তোমাদের সেবাদানকারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থাকবে। সেবাদানকারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থাকবে। তোমরা 2019, 18, 17, 16, 15 এই সালগুলির প্রশ্ন চর্চা করলে দেখতে পাবে যে একটা প্রশ্নে, একটা সালে, একটা বোর্ডে দেখা যায় একটা সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক আসছে আর একটা স্বাভাবিক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক আসছে। সুতরাং সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্ককে অ্যাভয়েড করার কোনো ব্যবস্থা নাই। আর তোমাদের যে বর্তমান পাঠ্য বইগুলি আছে কলেজ লেভেলে, সে পাঠ্য বইগুলিতেও সেবাদানকারী প্রতিষ্ঠানের অনেক অঙ্কের সলিউশন করে দেওয়া আছে। তাহলে আমরা সেবাদানকারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী করব। আমাদের পরীক্ষা এটা আছে সিলেবাসে, আমরা লিখেছিলাম সিলেবাসে আর্থিক বিবরণী সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক, কিন্তু আর্থিক বিবরণীতে যেটা প্রিন্ট হয়েছে সেটা হয়েছে অংশ, অর্থাৎ সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশ। যাই হোক, মিনিংসের কোনো পরিবর্তন হয়নি। আর্থিক বিবরণীর সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্কগুলি তোমরা করবা, এখান থেকে 2টা অঙ্ক থাকবে। সুতরাং সহজ পদ্ধতি হলো তোমরা বইয়ের উদাহরণগুলি দেখো। বইয়ে অধিকাংশ তোমাদের যে পাঠ্য বইটা, ওই পাঠ্য বইটায় 18, 17, 16 এই সমস্ত সালের অঙ্কগুলি, গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সলিউশন করা আছে। তারপরে প্রশ্নে দেওয়া আছে, তোমরা সেখান থেকে হেল্প নিতে পারবা। সর্বোপরি আমরা বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই ক্লাসে করিয়ে দেব। সপ্তাহে একদিন আমরা ক্লাস পাই। তারপর আজকে আমি করলাম, হয়তো আগামী ক্লাসে মাসুম সাহেব অন্য আরেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস করলেন। আবার দেখা যায় 15 দিন পরে যদি ওই বারে বন্ধ না থাকে, তাহলে আমি আবার আর্থিক বিবরণী নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে তোমাদেরকে প্রপার গাইডেন্সটা আমি দিয়ে দিচ্ছি, গাইডলাইনটা দিয়ে দিচ্ছি যে কিভাবে, কোথা থেকে কোন অঙ্কগুলি তোমরা করবা। এবার আসো, আমরা বিশদায় বিবরণী করেছি, এবার মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে যেখানে মালিকের মূলধন, নিট লাভ, নিট ক্ষতি, উত্তোলন, সাধারণ সঞ্চিতি ইত্যাদি দেখানো হয়, সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মালিকানা সত্ত্ব বিবরণী একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজিতে যেটাকে বলা হয় ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী। এটা প্রথম পত্রে যেমন কাজে লাগবে, যদি প্রথম পত্রে এটার 40% কাজ থাকে, দ্বিতীয় পত্রে এটার কাজ হবে 60%। তাহলে বুঝতেই পারছো যে এটা আমাদের ভালো করে জানতে হবে যে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করা হয়। তারপরে মালিকানা সত্ত্ব বিবরণীর পর আমরা আসবো আর্থিক অবস্থার বিবরণী। এই বোর্ডে আমি একটু শো করছি বিশদায় বিবরণী 2 প্রকার। তারপরে মালিকানা সত্ত্ব বিবরণীর কোনো প্রকার ভেদ নেই। আর্থিক অবস্থার বিবরণী, এটাকে 2 ভাবে উপস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা নিশ্চয়ই দেখো বোর্ডে, আরেকবার ফলো করো। আমি এখানে লিখছি আর্থিক অবস্থার বিবরণী, উপরে লিখেছি আর্থিক বিবরণী। তাহলে বোঝা যাচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এবং আর্থিক বিবরণী এক জিনিস না।
আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণীর অংশ। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণীর অংশ। আর্থিক বিবরণীর 5টা অংশ আর্থিক বিবরণীর 2 ভাবে উপস্থাপন করা যায়। আর্থিক বিবরণী যেখানে একটা প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ, মালিকানা সত্ত্ব ও বহির্দায় উপস্থাপন করা হয়, সেটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। যে বিবরণী থেকে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়, সেটাকেই বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীকে 2 ভাগে ভাগ করা যায়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করার 2টা পদ্ধতি সুপারিশ করেছে। একটা হলো তারল্যের ভিত্তিতে, আর একটা হলো স্থায়িত্বের ভিত্তিতে। একটা হলো তারল্যের ভিত্তিতে, একটা হলো স্থায়িত্বের ভিত্তিতে। তারল্যের ভিত্তিতে সম্পত্তির পাশে প্রথমে চলতি সম্পদ, তারপর বিনিয়োগ, তারপর স্থায়ী সম্পদ লেখা হয়। আর স্থায়িত্বের ভিত্তিতে যদি যাই, প্রথমে স্থায়ী সম্পদ, মাঝখানে বিনিয়োগ, নিচে চলতি সম্পদ। এটাই হলো ডিফারেন্স, অর্থাৎ সাজানোর পদ্ধতি এটা। অনুরূপভাবে স্থায়িত্বের ভিত্তিতে দায়গুলি সাজানোর পদ্ধতি হলো প্রথমে মালিকানা সত্ত্ব, তারপরে দীর্ঘমেয়াদী ঋণ, তারপরে চলতি দায়। এটা হলো স্থায়িত্বের ভিত্তিতে। আর যদি তারল্যের ভিত্তিতে দায়গুলিকে সাজাই, প্রথমে আসবে চলতি দায়, তারপরে আসবে ঋণপত্র, তারপরে আসবে মালিকানা সত্ত্ব। তা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে স্থায়িত্বের ভিত্তিতে এবং তারল্যের ভিত্তিতে অঙ্ক সাজানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমাদেরকে নাম্বার যাতে কাটা না যায় সেই জন্য যেই পদ্ধতিটাই তুমি অবলম্বন করো না কেন, সেটা পরিপূর্ণভাবে মেনে চলবা। এটা তোমাদের জন্য ভালো হবে। তাহলে তোমাদের অঙ্ক থেকে কোনো নাম্বার কাটার সম্ভাবনা থাকবে না। যদি তুমি তারল্যের ভিত্তিতে করো, তাহলে সেটা যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে করবা। যদি স্থায়িত্বের ভিত্তিতে করো, যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে করবা। এবার আসুন আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী বা আর্থিক বিশদায় বিবরণী আমরা কোথা থেকে শিখব। তো বিভিন্ন ক্লাসে বিভিন্ন শিক্ষকরা নবম দশম শ্রেণীতে ফার্স্ট ইয়ারে বিভিন্ন কোচিং সেন্টার, তারপর বিভিন্ন প্রাইভেট টিউটররা বিভিন্ন রকম বিভিন্নভাবে শীট দিয়ে থাকেন। তো কোন শীটেই তারা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে অ্যাভয়েড করেন না, সেটা মেনে দিয়ে থাকেন। তোমরা সেগুলি ফলো করবে, অথবা আমি যেটা বলবো সেটা হলো নবম ও দশমে ইন্টারমিডিয়েটের জন্য নবম ও দশম শ্রেণীতে তোমরা যে হিসাব বিজ্ঞান বইটা পড়ে আসছো, সেই হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের 142 পৃষ্ঠা থেকে 142 পৃষ্ঠা থেকে নিচের দিকে আমি দিলাম, যেহেতু সামনের দিকে আর মার্কস দেওয়ার আর কোনো জায়গা নাই। 142 পৃষ্ঠা থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত 148 পৃষ্ঠা 148 পৃষ্ঠা পর্যন্ত যে কতগুলি শীট দেওয়া আছে, কতগুলি চার্ট দেওয়া আছে আর্থিক বিবরণী। আগে বলেছি নবম ও দশম শ্রেণীর বইটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করা এবং বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সমিতি, ICMA সমিতি, ব্রিটিশ কাউন্সিল সবার স্বীকৃতি প্রাপ্ত। সুতরাং নির্দ্বিধায় তোমরা এই বইয়ের তালিকাগুলি, এই বইয়ের চার্টগুলি ফলো করতে পারো। আর এটা তোমার হাতের কাছে আছে, এটা তোমার পরিচিত।
আমি সব সময় ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে সহজটা বলে দেই, যেটা তারা হাতের কাছে পাবে। এবার আসো আর একবার বলছি, পৃষ্ঠা 143, পৃষ্ঠা 142-এ হিসাব বিজ্ঞানের যে 5টা অংশ এটা বলা আছে, এই পার্থিক বিবরণ যে 5টা অংশ এটা বলা আছে 142 পৃষ্ঠায়। 142 পৃষ্ঠায় কথাটা বলা আছে। তারপরে বিশদায় বিবরণী এটা বলা আছে 143 পৃষ্ঠায়। 143 পৃষ্ঠার বাম পাশে শুরুতে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর চার্টটা দেওয়া আছে। এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর চার্ট এবং 44 পৃষ্ঠায়, 144 পৃষ্ঠায় বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর তালিকাটা দেওয়া আছে। তোমরা এটা নির্দ্বিধায় ফলো করবে, নির্দ্বিধায় ফলো করবে। এবং 143 পৃষ্ঠায় আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো পরিচালন আয়গুলি কি কি, পরিচালন ব্যয়গুলি কি কি, অপরিচালন আয়গুলি কি কি, অপরিচালন ব্যয়গুলি কি কি, এগুলি বলা আছে। সুতরাং তোমরা যদি এগুলি ধরতে পারো, মনে রাখবা তোমাদের কপাল খুলে গেছে, তোমাদের ভবিষ্যতের হিসাব বিজ্ঞানের কিছু শিখার দ্বার উন্মুক্ত হলো, যে যদি তোমরা এগুলি শিখতে পারো। 142 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 144 পৃষ্ঠা পর্যন্ত এই ধাপগুলি রয়েছে। এবার আসো, আগে বলেছি তারপরে বিশদায় বিবরণীর পরে মালিকানা সত্ত্ব বিবরণী রয়েছে, তারপর আর্থিক অবস্থার বিবরণীর চার্ট আছে। আর্থিক অবস্থার বিবরণীর চার্টটা নবম ও দশম শ্রেণীর বইতে স্থায়িত্বের ভিত্তিতে দেওয়া আছে। আর্থিক অবস্থার বিবরণীর যে তালিকাটা, সেটা নবম ও দশম শ্রেণীর বইতে স্থায়িত্বের ভিত্তিতে দেওয়া আছে। তুমি চাইলে এটাই ফলো করতে পারো, অথবা এটাকে উল্টে তারল্য বানিয়ে সেটাও ফলো করতে পারো। তবে আমি সাজেস্ট করব স্থায়িত্বের ভিত্তিতে সাজাও, তাহলে সব জায়গায় তোমার কাজে লাগবে। এক জায়গায় শিখেছো, সব জায়গায় সেটাকে কাজে লাগাতে পারবে। আজকে আমরা আর্থিক বিবরণী করার জন্য মূল যে প্রিপারেশন, সেটা নিয়ে আলোচনা করেছি। মনে রাখবে, যে কোনো কাজ করার জন্য প্রিপারেশনের প্রয়োজন হয়। প্রিপারেশন এবং ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো কাজ কখনো সুন্দরভাবে করা যায় না। একজন যে মাটি কাটে, রাস্তা বাঁধে, সেও কাজ করতে গেলে তার অস্ত্রপাতি নিয়ে যায়। একজন যোদ্ধা মাঠে যেতে, যুদ্ধের ময়দানে যেতে প্রয়োজনীয় অস্ত্র সে নিয়ে যায়। তাও তোমরা যদি আর্থিক বিবরণী করতে চাও, তাহলে তোমাদের পূর্বে কিছু বিষয় শিখতে হবে। সেই বিষয়গুলি মূলত আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই বিষয়গুলি তোমরা পড়বে এবং জানবে। আবার দেখা হবে আগামী ক্লাসে। আমরা তখন আর্থিক বিবরণী সেবা আয়ের অঙ্ক করব। আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এটা শুরু। এই দেখো, রেকর্ড হচ্ছে তো সব।